জঙ্গল সলিমপুর কি বাংলাদেশের অংশ না? তাহলে জঙ্গল সলিমপুর বাংলাদেশের ছোট্ট একটা ইউনিয়নের সমান জায়গা না? সেইখানে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি দিয়েও কন্ট্রোল করা যাইতেছে না। আপনারা দেখেছেন জঙ্গল সলিমপুরের রাস্তা কেটে দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরের যে নতুন করে র্যাবের ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। তাহলে জঙ্গল সলিমপুর যাতে সেখানে সেনাবাহিনীর গাড়ি চলতে না পারে, প্রশাসনের গাড়ি চলতে না পারে, তার জন্য জঙ্গল সলিমপুর তারা রাস্তা কাইটে বিচ্ছিন্ন করে দিছে। তাহলে এই জঙ্গল সলিমপুর তো সেখানে যারা বসবাস করে, যে সন্ত্রাসী গোষ্ঠী বলতেছি আমরা, তারা এত শক্তিশালী, তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতেছে। একবার দুইবার না, বারবার তারা র্যাবের জন্যে যে ক্যাম্প করা হয়েছে সেটাকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাহলে তো তারা স্বাধীন সলিমপুর, তারা কি বাংলাদেশের অংশ? আপনি চিন্তা করেন তো, আপনার ইউনিয়নে যদি কেউ এরকম একটা কাজ করে যে পুলিশের ক্যাম্প ঘুরাই দিছে, পুলিশের উপর হামলা চালাইছে, র্যাবের ক্যাম্প ঘুরাই দিছে, রাস্তা কেটে আলাদা করে ফেলছে, তাহলে পরবর্তী টাইমে পুলিশ প্রশাসন সেখানে অ্যাকশন নেয়া, পুলিশ প্রশাসন সেখানে অ্যাকশন নেয়া কি পরিণতি করবে? পুলিশ চিরুনি অভিযান চালাইয়া সেই এলাকার চিহ্নিত ব্যক্তিদের নির্মূল করে ফেলবে না, গ্রেপ্তার করবে না? কিন্তু এই জঙ্গল সলিমপুর এটাকে নির্মূল করতে পারতেছে না কত বছর ধরে সরকার, বলতে পারেন? সেই আওয়ামী লীগের আমল 2013-14 সাল থেকে আমরা শুনে আসতেছি যে এই জঙ্গল সলিমপুরের এখানে র্যাবের উপর হামলা হয়, সেনাবাহিনীর উপর হামলা হয়, পুলিশের উপরে হামলা হয়। হ্যাঁ, এটাকে শুধু আপনি জঙ্গল সলিমপুর দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। বাংলাদেশের বিস্তীর্ণ একটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যে আমেরিকার একটা চক্রান্ত এখানে চলতেছে। সেই কারণেই আমেরিকার একটা চক্রান্ত চলতেছে, সেই কারণেই এগুলোকে নির্মূল করা যায় না। এরা কত শক্তিশালী আমি আপনাকে উদাহরণ দিই। একেবারে এই জঙ্গল সলিমপুর থেকে পার্বত্য চট্টগ্রাম এই বৃহত্তর অঞ্চলে এখন কাজ করতেছে আরসা। আরসা হলো রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা। তারপরে আছে হলো কুকিচিন। আরসা একটা রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন, তারপরে আছে কুকিচিন, তারপরে আবার আছে মায়ানমারের আর্মিদের সংগঠন। এই ধরনের 10 থেকে 12টা সংগঠন আছে, সশস্ত্র সংগঠন আছে ওই এলাকায়। এদের সদস্য সংখ্যা নিহায়েত কম না। যেমন কুকিচিনের সদস্য সংখ্যাই ছিল 6,000-7,000। তো
এদের সাথে জড়িত এরা কোথায় অস্ত্র পাইতেছে, এদের নির্মূল করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বিজিবির, পুলিশের অনেক সদস্য প্রাণ হারিয়েছে। তাহলে এদেরকে নির্মূল করা যায় না কেন? এদেরকে নির্মূল করা যায় না এই কারণে, এই যে 10-12টা সশস্ত্র সংগঠন এখানে আছে, যেটা বিস্তৃত এই জঙ্গল সলিমপুর পর্যন্ত, এদের সাথে এখানে যোগ দিছে কুকি চীন। যারা চীনের সাথে এদের যোগাযোগ আছে, চীন থেকে তারা অস্ত্র পায়, তারা টাকা পায়, এদের সাথে যোগাযোগ আছে, ভারতের যোগাযোগ আছে, এদের সাথে রাশিয়ার যোগাযোগ আছে, এদের সাথে আবার এই যে 10-12টা সংগঠন বললাম, 10-12টা সংগঠনের মধ্যে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, এদের সাথে আবার এই কুকি চীন, আরসা এবং মায়ানমার আর্মির এই যে জঙ্গি সংগঠন, এদের সাথে ভালো সম্পর্ক। পাহাড়ে এদের ট্রেনিং ক্যাম্প আছে। তাহলে চিন্তা করেন যে বাংলাদেশের দক্ষিণপন্থী যে সশস্ত্র সংগঠনগুলো আছে, জঙ্গি সংগঠনগুলো আছে, এরাও এদের সাথে জড়িয়ে পড়েছে। আর জড়িয়ে পড়ার কারণে পাকিস্তানের জঙ্গি সংগঠন এদের সাথে জড়িত, কানেক্টেড, সেখান থেকে তাদের অর্থ আসে, অস্ত্র আছে। অর্থাৎ এক একটা গোষ্ঠীকে ফিনান্স করে, দেখাশোনা করে এক একটা দেশ বা এক একটা জঙ্গি সংগঠন। যে বললাম চীন আছে, তারপরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI আছে, আবার পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো সেগুলো লস্করি তৈবা তারা আছে, তারপরে ভারত আছে, এবং পরিশেষে এখানে এদের ওস্তাদ হিসেবে জড়াইয়া পড়ছে আমেরিকা। তাদের স্বপ্ন হলো এই বিস্তীর্ণ অঞ্চলে তাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আচ্ছা, এই তো গেল। এখন কিন্তু এই জিনিসটা খালি যে এই যে আরসা সশস্ত্র সংগঠন গোষ্ঠী, রোহিঙ্গাদের আপনারা দিয়েছেন, ওই আশ্রয় দিয়েছেন, বা কুকি চীন নির্মূল করতে পারতেছেন না, বহু বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক যোদ্ধা প্রাণ হারাইছে, কিন্তু এদেরকে কি নির্মূল করা গেছে? এদেরকে নির্মূল করা যায় নাই। জঙ্গল সলিমপুর তারই একটা অংশ। এদের কতটুকু শক্তি হলে তারা বারবার অত্র এলাকার রাস্তাঘাট কেটে ফেলে, তারা র্যাবের উপর হামলা চালায়, সেনাবাহিনীর উপর হামলা চালায়। গত পরশুদিনের ঘটনা, তারা র্যাবের বেড়াকে হামলা চালিয়েছে, গুলিবর্ষণ করেছে, এবং তারা র্যাবের ক্যাম্প বুলডোজার নিয়ে আসা, বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিয়েছে। আমরা তো ব্যস্ত হলাম ডক্টর ইউনূস থেকে শুরু করে, আমরা ব্যস্ত হলাম কি 7 সিস্টার খেয়ে ফেলব। 7 সিস্টার খাইতে যাইয়া এখন দেখা যেতেছে কি যে বাংলাদেশের বৃহৎ একটা অংশ 7 সিস্টারের অংশ হয়ে যেতেছে। কারণ মনে রাখবেন যে আপনি 7 সিস্টার খাইতে যাবেন, এখন ভারতের শক্তি সামর্থ্য, সেনাবাহিনীর ক্যাপাসিটি, বিমান বাহিনীর ক্যাপাসিটি, অর্থনৈতিক ক্যাপাসিটি আর আমাদের ক্যাপাসিটি তো এক না। তাহলে আপনি খাইতে যেয়া তাদের আহারে পরিণত হয়ে যাবেন। আর কি কারণে এই এত বছর হয়ে গেল
দিন দিন এই সশস্ত্র সংগঠনের সংখ্যা বাড়তেছে, আর পুরা রাষ্ট্রকে তারা চ্যালেঞ্জ করতেছে। এটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ না, জঙ্গল সলিমপুরের যে ঘটনা, তারা বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর উপর হামলা চালাইতেছে, সেখানকার রাস্তাঘাটে বিচ্ছিন্ন করে দিয়ে তারা তো ওখানে অবস্থান করতেছে। সেই দীর্ঘ বছর 2014 সাল থেকে আমরা এগুলো দেখে আসতেছি। কই, তাদেরকে তো নির্মূল করা সম্ভব হয় নাই, নির্মূল করা সম্ভব হবে না। এখন এটা একটা পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার। বাংলাদেশের এখন দেখবেন অনেক রাজনীতিবিদ বিক্রি হয়ে গেছে। কার কাছে বিক্রি হয়েছে? তুরস্কের গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি হয়ে গেছে, আমেরিকার পেন্টাগনের কাছে বিক্রি হয়ে গেছে, FBI এর কাছে বিক্রি হয়ে গেছে, আমেরিকার CIA এর কাছে বিক্রি হয়ে গেছে। বাংলাদেশে দেখবেন অনেক রাজনীতিবিদ, তাদের আয়ের উৎসটা কি? তারা দেখেন, আরে ভাত খেতে পারে না, ভাত খেতে পারে না, পোলাও খায়। অর্থাৎ ভাত খাওয়ার তাদের কর্মসংস্থান নাই যে কর্ম করে ভাত খাবে, তারা পোলাও বিরিয়ানি খায়। দেখবেন কেউ যাইতেছে চীনে, কেউ যাইতেছে লন্ডনে, কেউ যাইতেছে তুরস্কে, কেউ যাইতেছে আমেরিকায়, কেউ যাইতেছে ভারত। অর্থাৎ ভারতের রয়ের কাছে বিক্রি হয়ে গেছে এক গোষ্ঠী, পাকিস্তানের ISIS এর কাছে বিক্রি হয়ে গেছে, রাশিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। এই বিশ্বাসঘাতক রাজনীতিবিদরা, যাদেরকে সহজে কেনা যায়, এরা এই বিশ্বের বিভিন্ন দেশের কাছে এরা বিক্রি হয়ে গেছে। দেখবেন এই লোকগুলা, আমরা কর্ম করিয়া এই ইন্ডিয়া যাওয়ার মতো টাকা নাই, যাইতে পারি না। এয়ারপোর্ট থেকে বিমানে চড়ে ইন্ডিয়া যাব, সেই টাকা তো নাই আমাদের কাছে। কিন্তু দেখেন এই সমস্ত লোকগুলা বাংলাদেশের, শুধু রাজনীতিবিদ না, রাজনীতিবিদ ছাড়াও তারা দেখেন কেউ কেউ এখন ঈদ করতে চলে গেছে, দেশের বাইরে যে ঈদ করতেছে। এরাই হলো রয়ের এজেন্ট, এরাই হলো চীনের কাছে বিক্রি হয়েছে, এরাই পাকিস্তানের ISIS কাছে বিক্রি হয়েছে, এরাই মিশরের গোয়েন্দার সাথে, এরা বিভিন্নভাবে কাজ করতেছে। এদের কাজ হলো কি, ওই সমস্ত দেশ থেকে, ওই সমস্ত সংগঠন থেকে অর্থ, ডলার আইনা এই বাংলাদেশের এই জঙ্গি সংগঠনগুলোকে সাপ্লাই দেওয়া এবং এদের পৃষ্ঠপোষকতা করা। বাংলাদেশে এখন এই সংগঠনগুলোর কি অবস্থা, তারা সরকারকে চ্যালেঞ্জ জানাইতেছে। তাহলে জঙ্গল সলিমপুর বারবার তারা সেনাবাহিনীর উপরে, পুলিশের উপরে, র্যাবের উপরে হামলা চালিয়ে তারা ওখানেই থাকতেছে। এদের কিন্তু নির্মূল করা সম্ভব হইতেছে না। বাংলাদেশের এই বিশ্বাসঘাতকদের জন্যই হয়তো বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম বৃহৎ অঞ্চল নিয়ে যে আন্তর্জাতিক খেলাধুলা চলতেছে, মাত্র ৬-৭ হাজার উপজাতি ছিল একটা সংগঠন। সেটাকেই কিন্তু দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত নির্মূল করা সম্ভব হয় নাই। আমাদের সেনাবাহিনীর অনেক সদস্য প্রাণ হারিয়েছে। আর এখন সেই সংগঠনের সংখ্যা 10টা-15টা হয়ে গেছে এবং তারা বাংলাদেশেরও অনেক সংগঠন জন্ম নিয়েছে, যারা মিলিতভাবে কাজ করতেছে। আর এদের পৃষ্ঠপোষকতা করতেছে বাংলাদেশের ওই যে বললাম বিশ্বাসঘাতক, শুধু রাজনীতিবিদ না, যারা দালাল, আপনারা এক নজর দেখলেই বুঝতে পারবেন
যে কারা ঘন ঘন বিদেশ সফর করতেছে। আর পরিশেষে তো ডক্টর ইউনূস ওপেনই হয়ে গেল যে মার্কিন দালাল এবং বাংলাদেশটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্যে সে সার্বিকভাবে যা সহযোগিতা করার এটা চুক্তির মাধ্যমে আমেরিকাকে করে দিছে। আমেরিকা ইচ্ছা করলে এখন সেখানে এই চুক্তি বলে তারা বিশেষ পরিস্থিতিতে সৈন্য সমাবেশও করতে পারবে। আর যারা গাধার বাচ্চা গাধা, যারা রাজনীতি বুঝে না, ভূ রাজনীতি বুঝে না, তারা চিল্লাইতেছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আর সেভেন সিস্টার খাইগা। ডক্টর ইউনূস যে বলছিল সেভেন সিস্টার খাইগা, উনি তো জানিয়ে শুনেই বলছে যে সেভেন সিস্টার খাইতে যাওয়ার হুমকি দিয়েই ভারতকে এই সুযোগটা করে দিবে যে ভারত এখান দিয়া চিকেন নেককে হাতি নেক করে দিবে, বিশাল অংশ দখল করে। আর বাকি যারা আছে এখানে যুদ্ধ চালাইতেছে তারা বাংলাদেশটাকে ছিন্ন ভিন্ন করে আলাদা আরেকটা রাষ্ট্র, এখানে খ্রিস্টান রাষ্ট্র গঠন করবে। যাক, সকলের সুমতি হোক এবং সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হোক। মানে এই জঙ্গল সলিমপুর নিয়ে সালাউদ্দিন যা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো গ্রহণযোগ্য না। অ্যাকশন নিয়ে দেখান, করে দেখান। সবাই ভালো থাকেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন।